ডক্টর সাদিদ হোসাইন, একজন ডক্টর। আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি হিসেবে আছি। আমি মূলত শখের বশে রিসার্চ করি এবং আমার এই রিসার্চ থেকে বিভিন্ন পাবলিকেশন বের হয়েছে, এবং যখনই আমি এই ধরনের পাবলিকেশনগুলো সোশ্যাল মিডিয়া বা কারোর সাথে পার্সোনালি শেয়ার করি, তখন আমার কাছে সবাই জানতে চায় যে কিভাবে আমার এই জার্নিটা শুরু হলো বা পুরা রিসার্চটা আমি কিভাবে করেছি। এখন আমি আসলে একটা ভিডিওর মাধ্যমে এখন সেটা দেখাবো যে একটা রিসার্চের জন্য, অর্থাৎ একটা আইডিয়া জেনারেশন থেকে শুরু করে জার্নাল সাবমিশন পর্যন্ত ফুল প্রসেসটা, এবং এই প্রসেসটাতে অনেকগুলো টপিক একসাথে ঘুরিয়ে ফিরে আসবে। সব কয়টি টপিকই আমি টাচ করব। ইন ডিটেলস আমি কোনো কিছুই বলবো না, তবে আমি অবশ্যই এনশিওর করব যেন যে জিনিসগুলো আপনাদের জন্য প্রয়োজনীয়, এই সব কয়টি জিনিস আমি এখানে নিয়ে আসব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে রিসার্চ কি? রিসার্চ বেসিক্যালি একটা ইনভেস্টিগেশন, একটা সিস্টেমেটিক পর্যায়ে ইনভেস্টিগেশন, যেটার মাধ্যমে আমরা নতুন কোনো কিছু পাবো। এটা বিভিন্ন টাইপের আছে, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, আবার দুটোর মিক্স আপ করে আমরা করতে পারি। এখন আমরা এই যে একটা রিসার্চ করব, এটার জন্য আমাদের ফার্স্ট অফ অল আইডিয়া জেনারেশন করতে হবে। এই আইডিয়া জেনারেশন হিসেবে আমরা কি করতে পারি? আগে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, যেহেতু আমি ডক্টর, আমি অ্যাজ এ ডক্টর হিসেবেই বলছি যে ক্লিনিক্যাল কোনো প্রবলেম আছে নাকি, লিটারেচারের মাধ্যমে কোনো গ্যাপ আছে নাকি, বা পাবলিক হেলথ ইস্যু। ফর এক্সাম্পল, খুব রিসেন্টলি বাংলাদেশে হামের প্রাদুর্ভাবটা অনেক বেড়ে গেছে, এবং এটার উপর ভিত্তি করে বর্তমানে রিসার্জেন্স অফ মিজেলস নিয়ে আমি একটা খুব রিসেন্টলি একটা পেপার সাবমিট করলাম। এটা একটা পাবলিক হেলথ ইস্যু। এছাড়াও আমাদের বিভিন্ন ক্লিনিক্যাল প্রবলেম থাকে, লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, এইসব বিভিন্ন যে ক্লিনিক্যাল প্রবলেমগুলো আছে, এগুলো নিয়েও কিন্তু আমরা বিভিন্ন নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারি। এবং অলওয়েজ দুইটা জিনিসের উপর ফোকাস রাখবেন, সেটা একটা রিসার্চ যেন নভেলটি এবং রেলেভেন্ট থাকে। নভেলটিটা নতুন কোনো কিছু। ফর এক্সাম্পল, আমি যদি আমার একটা পেপার দেখাই আপনাদেরকে, এই যে নেক্রোফিলিয়া। পুরা বাংলাদেশের মধ্যে এই ধরনের টপিক নিয়ে আগে তেমন কেউ কোনো কাজ করেনি নেক্রোফিলিয়ার উপর। এটা নিয়ে এখন পর্যন্ত পুরা বাংলাদেশে মাত্র 2টা পেপার আছে, আর পুরা সাউথ এশিয়ার মধ্যে আছে খুব সম্ভবত 10টার মতো। সো এটা খুবই নভেল একটা পারপাস ছিল, যে এটার উপর কেউ কখনো কাজ করেনি, একদম সম্পূর্ণ নতুন। তাই এটার উপর আমি একটা কাজ করি। পরবর্তীতে আমার আরেকটা পেপার যদি দেখাই, সেটা জুলাই আন্দোলনে যারা চোখে আঘাতপ্রাপ্ত হয়েছিল, তাদের মেন্টাল ডিস্ট্রেস বা তাদের মেন্টাল হেলথ নিয়ে পুরা ওয়ার্ল্ডে এখন পর্যন্ত কোনো পেপার নাই। সো আমি ভাবলাম এটা একদম নতুন কাজ, সো এটার উপর কোনো একটা কাজ করি। সো এই যে 2টা পেপার বের করলাম, দুইটাই কিন্তু স্কোপাস ইন্ডেক্স, পাবমেড ইন্ডেক্সড জার্নালেই কিন্তু আমি বের করতে পেরেছি, উইথাউট এনি এপিসি, এবং একটা Q1 আর একটা Q2 জার্নালে। এবং এই 2টা পেপার আমি পাবলিশ করতে পেরেছি, তার ওয়ান অফ দ্য মেইন রিজন শুধুমাত্র আমি নভেলটিটার উপর ফোকাস রেখেছিলাম। আরেকটা রেলেভেন্সটা এই যে মিজেলসের একটা রিসার্জেন্স এটা একটা রেলেভেন্ট টপিক, সো আমি এটা নিয়ে এখন কাজ করা শুরু করেছি। অ্যাকচুয়ালি সাবমিটও করা হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে কোন টপিকগুলা নভেল, কোন টপিকগুলা রেলেভেন্ট, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বেসিক্যালি আমরা বুঝবো লিটারেচার রিভিউর মাধ্যমে। পাবমেড, স্কোপাস, গুগল স্কলার, ডিওজে, এগুলোর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে, মানে লিটারেচার রিভিউ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি দেখাই, ধরেন পাবমেডটা আমি দিলাম মেন্টাল ইলনেস স্টিগমা ইন বাংলাদেশ। এটা নিয়ে আমি যদি সার্চ করি, তাহলে দেখবেন এখানে বাংলাদেশের মেন্টাল ইলনেস বা স্টিগমা নিয়ে যত কাজ আছে, মোটামুটি অনেকগুলা কাজ এখানে এসে পড়বে। এখন আপনি করবেন কি, এগুলাকে কালেক্ট করবেন। এগুলাকে কালেক্ট করার পরে এগুলা পড়বেন। পড়ার পরে আপনি ডিসাইড করবেন যে এখানে পেপারগুলো কি নিয়ে আলোচনা করেছে, কোন জিনিসটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা করা হয় নাই। পরবর্তীতে সেটার উপর ভিত্তি করে আপনি কিন্তু নতুন করে আপনার পছন্দ মতো একটা পেপার করতে পারবেন। এটা আপনি পাবমেটেও করতে পারবেন, আবার গুগল স্কলারেও করতে পারবেন। এই যে গুগল স্কলারও সেম ভাবে আমি সার্চ দিলাম, দেখেন একইভাবে অনেকগুলা পেপার আসতেছে। ফর এক্সাম্পল, এই যে স্টিগমা টুয়ার্ড মেলানিন বাংলাদেশ এন্ড আপডেট, এটা আমার নিজেরই একটা করা। এটা
এটা হচ্ছে একটা ন্যারেটিভ রিভিউ। এগুলো নিয়ে আমি অন্য ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো। আজকে জাস্ট আমি ওভারঅল সবকিছু বলে যাচ্ছি আপনাদের। আচ্ছা, এবং এখানে একটা জিনিস বলেছি, ইউজ কিওয়ার্ডস এবং বুলিয়ান অপারেটরস, এটা আমি অন্য একটা ক্লাসে দেখিয়ে দিব। এই পাবমেড বা স্কোপাসে হচ্ছে আপনার কোনো একটা জার্নালকে সার্চ করার জন্য কিছু পদ্ধতি আছে, সেটাই হচ্ছে এটা। আচ্ছা, এরপর আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আপনার রিসার্চ কোশ্চেন ডেভেলপ করতে হবে, যে আপনি যে টপিকের উপর রিসার্চ করতে চান, কিসের উপর রিসার্চ করতে চান। আপনার রিসার্চের কোশ্চেন ছাড়া তো সেটা পারবেন। এটার জন্য আমরা দুইটা ক্রাইটেরিয়া ফলো করি, একটা হচ্ছে ফাইনার ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে পিকো ক্রাইটেরিয়া। এই ফাইনার ক্রাইটেরিয়াটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, FINER, ফাইনার, ফিজিবল, ইন্টারেস্টিং, নভেল, এথিক্যাল এবং রেলেভেন্ট। ফিজিবল হচ্ছে আপনার পক্ষে যেটা করা সম্ভব। এখন ধরেন আমি একটা রিসেন্টলি একটা কাজ করছি, সেটা হচ্ছে মার্জিনালাইজড পপুলেশন অফ বিহারি, অর্থাৎ বাংলাদেশের যে বিহারি গোষ্ঠীটা আছে তাদেরকে নিয়ে একটা কাজ করছি, যেটা আমার পক্ষে করাটা ফিজিবল। কিন্তু আপনি ধরেন থাকেন চিটাগাঙে, আপনার পক্ষে কিন্তু এই বিহারি জনগোষ্ঠী নিয়ে কাজ করাটা পসিবল না। অন্যদিকে যারা হচ্ছে রোহিঙ্গারা যেখানে আছে সেখানে নিয়ে যদি আমি কাজ করতে চাই, আমার জন্য কিন্তু সেটা আবার ফিজিবল হবে না। ইন্টারেস্টিং টপিকটা অবশ্যই ইন্টারেস্টিং হতে পারে, যেমন নেক্রোফিলিয়া একটা খুব ইন্টারেস্টিং টপিক ছিল, যেটা নিয়ে কেউ কখনো কাজ করে না। এটা ইন্টারেস্টিং এবং নভেল, দুইটা পারপাসই ভ্যারি করেছে। ইথিক্যাল, যে কোনো একটা রিসার্চ করার জন্য আপনাকে কিছু ইথিক্স মেনটেন করতে হবে। এবং ফাইনালি হচ্ছে রেলেভেন্ট। রেলেভেন্সিটা হচ্ছে, ধরেন এখন আমি মিজেলস রিসার্জেন্স নিয়ে কাজ করছি, কিন্তু ধরেন আমরা যদি প্রপারলি ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো ডেভেলপ করি বা আমাদের মিজেলস আউটব্রেকটাকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে 5 to 10 years পর কিন্তু মিজেলস রিসার্জেন্স বা মিজলসের উপর কাজ করাটা কিন্তু আর রেলেভেন্ট থাকবে না। এবার আসি পিকো। এটা হচ্ছে মেনলি ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রে করা হয়। মেনলি পিকো দিয়ে PICO, পি ফর পপুলেশন, আই ফর ইন্টারভেনশন, সি ফর কম্প্যারিজন, ও ফর আউটকাম। অর্থাৎ আমরা একটা পপুলেশন বা পেশেন্ট গ্রুপটাকে নিব এবং আমরা হচ্ছে তাদেরকে কিছু ইন্টারভেনশন দিব বা এক্সপোজার দিব। পরবর্তীতে আমরা আরেকটা পপুলেশন গ্রুপ নিব যাদেরকে কোনো ধরনের ইন্টারভেনশন দেওয়া হবে না। দুইটাকে আমরা একসাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর আমরা আসলে সেটার আউটকামটা দেখব। স্টাডি ডিজাইন, এক একটা স্টাডি ডিজাইন বিভিন্নভাবে করা যেতে পারে, যেমন অবজারভেশনাল স্টাডি, এক্সপেরিমেন্টাল স্টাডি। এবার অবজারভেশনের মধ্যে আছে ডেসক্রিপটিভ, অ্যানালাইটিক্যাল। আবার ডেসক্রিপটিভের মধ্যেও কিছু টাইপ আছে, যেমন কেস রিপোর্ট, কেস সিরিজ, ক্রস সেকশনাল। অ্যানালাইটিক্যালের মধ্যেও সিমিলার ওয়েতে অনেক ধরনের আছে। এগুলো নিয়ে আজকে আমি তেমন একটা ডিটেলস আলোচনা করছি না, জাস্ট বিভিন্ন যে স্টাডি ডিজাইনস থাকে সেটা আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, এইবার আসছি আপনাদেরকে পুরো ওভারঅল রিসার্চ। তাহলে আপনারা কতটুকু জানতে পারলেন? ফ্লো চার্ট যদি আমি মৌখিকভাবে বলি, প্রথমে আপনারা জানলেন কিভাবে আইডিয়াটাকে জেনারেট করতে হবে। আইডিয়াটা, বা আপনি প্রথমে আপনার পছন্দের একটা টপিক সিলেক্ট করে নেবেন। পছন্দের টপিকটা সিলেক্ট করার পরে আপনি গুগল স্কলার বা পাবমেড বা স্কোপাসে দিয়ে হচ্ছে এগুলো সম্পর্কে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি আপনার আইডিয়াটা পাবেন। আইডিয়াটা পাওয়ার পর সেই আইডিয়ার রিলেভেন্ট কিছু রিসার্চ কোশ্চেন আপনার ডেভেলপ করতে হবে। সেই কোশ্চেনগুলা ডেভেলপ করার পরে আপনি হচ্ছে কোন স্টাডিটা করবেন, আপনার স্টাডি ডিজাইনটা নিতে হবে। এই যে আপনি কি ক্রস সেকশনাল স্টাডি করবেন নাকি কোহর্ট স্টাডি করবেন। তারপর আপনার হচ্ছে প্রোটোকল লিখতে হবে। প্রোটোকল লেখাটা অ্যাকচুয়ালি সবার জন্য ইম্পর্টেন্ট না। ফর এক্সাম্পল, আমি নিজে পার্সোনালি কখনো প্রোটোকল লিখি না। তাহলে কাদের জন্য প্রোটোকল লেখাটা জরুরি? দুই ধরনের মানুষের জন্য। এক, আপনারা যারা হচ্ছে একাডেমিক্যালি রিসার্চ করছেন, অর্থাৎ আপনার হচ্ছে থিসিস দরকার বা ডিসার্টেশন করছেন, বা আপনার যে রিসার্চ এটা হচ্ছে আপনার একটা একাডেমিক পারপাসে, যেটার উপর আপনার স্যাররা আপনার পরীক্ষা নিবে, সেটার উপর যদি আপনি কাজ করতে চান, আহ, সেটার জন্য আপনার হচ্ছে প্রোটোকলটা জরুরি। আর আরেকটা গ্রুপের জন্য হচ্ছে প্রোটোকল রাইটিংটা খুবই ইম্পর্ট্যান্ট, হচ্ছে যাদের হচ্ছে ফান্ডিং দরকার হয়। ফান্ডিং এর জন্য আপনি যদি কোনো কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রোটোকল লিখতে হবে। যা বলছিলাম, এই প্রোটোকল রাইটিং। তাহলে এই প্রোটোকল রাইটিংটা তো বুঝতেই পারলেন, দুইটা দুইটা ডিপার্টমেন্টের জন্য। এবং এই প্রোটোকল লেখারও কিছু মেথড আছে, সেটা নিয়ে আমি আরেকটা ক্লাসে আলোচনা করব। জাস্ট আমি বলে দিলাম যে প্রোটোকলের জন্য কি লাগে, আপনার টাইটেল, ব্যাকগ্রাউন্ড, অবজেক্টিভ, মেথড, অ্যানালাইসিস। আচ্ছা, প্রোটোকল তো লিখে ফেললেন। প্রোটোকল লেখার পর ধরেন আপনি একটা ফান্ডিং পেয়ে গেলেন, তারপরে আপনি একটা রিসার্চের জন্য কি করবেন? ডেটা কালেকশন করবেন। ডেটা কালেকশনের জন্য আপনার কিছু কোশ্চেনিয়ার ডিজাইন করতে হবে, স্যাম্পলিং মেথড ফলো করতে হবে এবং ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি মেজার করতে হবে। আচ্ছা, আমি যদি আমার আরেকটা পাবলিশড পেপার আপনাদের সাথে শেয়ার করি, ফর এক্সাম্পল এই যে এই পেপারটা আমি যদি দেখাই, এই ক্ষেত্রে এটা একটা ক্রস সেকশনাল স্টাডি। এইটাতে আমি হচ্ছে একটা ভ্যালিডেটেড কোশ্চেনিয়ার ইউজ করেছিলাম। এটা হচ্ছে আপনার
ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস স্কেল, যেটাকে আমরা বলি DASS-21 স্কেল। অর্থাৎ এই যে স্কেলটা আমি ইউজ করেছিলাম, এই স্কেলটা হচ্ছে অলরেডি একটা ভ্যালিডেটেড কোশ্চেনার, অর্থাৎ এটার উপর এই কোশ্চেনিয়ারটাকে অলরেডি এটা প্রি ডেভেলপড কোশ্চেনিয়ার, অন্যান্য বিভিন্ন রিসার্চ যেগুলো ব্যবহার হয়েছে সেই কোশ্চেনিয়ারটাই আমি হচ্ছে সিলেক্ট করেছিলাম। পরবর্তীতে সেই অনুযায়ী হচ্ছে আমি ডাটা কালেকশন করেছি এবং সেই কোশ্চেনিয়ারের সেই ডাটাগুলোকে হলো আমি একসাথে কম্পাইল করেছি। কম্পাইল করার পরে আমার হচ্ছে ডাটা অ্যানালাইসিস করতে হয়েছে। আচ্ছা, সেই ডাটাগুলাকে হচ্ছে অ্যানালাইসিস করতে হচ্ছে, অর্থাৎ প্রথমে আমরা যে ডাটাগুলার নিব এটা বিভিন্নভাবে নেওয়া যেতে পারে। আপনি কোশ্চেনিয়ার নিলেন, ম্যানুয়ালি নিতে পারেন কোশ্চেনিয়ারের মাধ্যমে, অথবা আপনি সরাসরি একটা গুগল ফর্মের মাধ্যমে নিতে পারেন, রেড ক্যাপের মাধ্যমে নিতে পারেন। পরবর্তীতে সেই ডাটাগুলাকে আপনি কালেক্ট করবেন, কালেক্ট করার পর সেগুলোকে এন্ট্রি করবেন। আপনি এটা এক্সেলের মাধ্যমে এন্ট্রি করতে পারেন, এসপিএসএস এর মাধ্যমে এন্ট্রি করতে পারেন। আমি পার্সোনালি হচ্ছে এক্সেল ইউজ করি, এক্সেলের মাধ্যমে যে সব ডাটাগুলোকে এন্ট্রি করি, এন্ট্রি করার পরে আমি সেগুলোকে ডাটা অ্যানালাইসিস করি। ডাটা অ্যানালাইসিসের বিভিন্ন টুলস আছে, এসপিএসএস ইজ ওয়ান অফ দেম, আর আছে, স্টাটা আছে। আমি পার্সোনালি আর ইউজ করি। আর এর সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এটা কমপ্লিটলি ফ্রি। এসপিএসএস বা স্টাটা এগুলোর সফটওয়্যার আপনার কিনতে হবে টাকা দিয়ে, ডলার দিয়ে, এবং সেগুলোর বিভিন্ন সাবস্ক্রিপশন বেসড আছে, আপডেট করতে হয়। 1 বছরের জন্য মানুষ কিনে, 2 বছরের জন্য কিনে, বাট ইন কেস অফ আর প্রোগ্রামিং ইট ইজ কমপ্লিটলি ফ্রি। এবং আর দিয়ে আপনি ডাটা অ্যানালাইসিস করতে পারবেন, ছবি আঁকতে পারবেন, টি টেস্ট, কাই স্কোয়ার, মিন, এসডি, পি ভ্যালু সব কিছু আপনি বের করতে পারবেন এই আর দিয়ে। আচ্ছা, এবং মাঝখানে আমি একটা জিনিস একটু মিস্টেক হয়ে গেছে, বলতে পারিনি, সেটা হচ্ছে এথিক্স ইন রিসার্চ। এই যে আমি ডাটা কালেকশন করছি, ডাটা কালেকশনের আগে আমার আরেকটা জিনিস ডেভেলপ করতে হয়, সেটা হচ্ছে আপনার আইআরবি অ্যাপ্রুভাল। এই যে আইআরবি অ্যাপ্রুভালটা আছে, এই আইআরবি অ্যাপ্রুভালটা হচ্ছে আপনি যে একটা ডেটা কালেক্ট করবেন বা মানুষের সাথে রিসার্চ করবেন, এইটার পারমিশন নেওয়া। এটা আপনি ইথিক্যাল ওয়েতে করছেন, এটার পারমিশন নেওয়া হচ্ছে সেই আইআরবি অ্যাপ্রুভাল। সো এই আইআরবি অ্যাপ্রুভালটা আপনি বিভিন্ন ইনস্টিটিউট থেকে নিতে পারেন, লাইক নিপসম থেকে নেওয়া যায়, বিএমআরসি থেকে নেওয়া যায়, ঢাকা মেডিকেল কলেজ থেকে নেওয়া যায়। যদি ঢাকা মেডিকেল কলেজ বা ডিএমসি থেকে নিতে চান, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের এই পুরো প্রসেসটা খুব ইজিলি করে দিব আর কি, কারণ আমি আইআরবি অ্যাপ্রুভাল ঢাকা মেডিকেল থেকে নিয়েছি, কাজ করেছি, পুরো প্রসেসটা জানি। এছাড়াও বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউট থেকেও নেওয়া যায়, যেমন ব্র্যাক, নর্থ সাউথ, এএলবি। আর আমি পার্সোনালি কাজ করি হচ্ছে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের সাথে, আমি তাদের কাছ থেকে মেইনলি আইআরবি অ্যাপ্রুভালগুলো নিয়ে থাকি। আইআরবি অ্যাপ্রুভাল নেওয়ার পরে আপনি ডাটা কালেকশন করবেন, ডাটা অ্যানালাইসিস করবেন, সব কিছু করার পরে আপনার আসবে হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট রাইটিং। অর্থাৎ আপনি একটা ধরেন ডাটা অ্যানালাইসিস করলেন, ডাটা অ্যানালাইসিসে আপনি ধরেন এই যে এরকম ডাটা অ্যানালাইসিস করার পর তো এরকমই হয় যে আপনি আপনার পার্টিসিপেন্টগুলোর এইজ, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন লেভেল, এগুলো বিভিন্ন জিনিস নিলেন। এরপর ধরেন এদের মধ্যে ডিপ্রেশন কতজনের আছে, তারপর এরা কতজন ইনজুরি হয়েছে, মানে এটাই জাস্ট ওভারঅল ডাটা অ্যানালাইসিসে, যেটা আমার সেই কোশ্চেনিয়ারটা, এই কোশ্চেনিয়ারের ক্ষেত্রে সব এটা একটা লাইকার স্কেল দিয়ে আমরা করেছিলাম। এই যে দেখেন, ভেরি পোর, পোর, অ্যাভারেজ, গুড, মাচ বেটার, সামহাট বেটার, লাইকার স্কেলটা যেভাবে করি, এইভাবে আমরা ডাটা অ্যানালাইসিস করার পরে আমাদের হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট লিখতে হবে। ম্যানুস্ক্রিপ্ট লেখাটা খুবই 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 ইজি। এই ম্যানুস্ক্রিপ্টের জন্য আমাদের কিছু ফলো করতে হয়, একটা প্রসেস, সেটাকে বলা হচ্ছে ইমরাট, ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট অ্যান্ড ডিসকাশন। দেখি এখানে আসি, আপনাদেরকে একটা দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে একটু ইজি হবে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার একটা পেপার, এটাও আমার জুলাই অভ্যুত্থান নিয়ে করা। এটা একটু দেখি বের করি। আচ্ছা, এটা হচ্ছে আপনার এলসিভিআরে আমি পাবলিশ করেছিলাম। এই দেখেন, এই যে ম্যানুস্ক্রিপ্টে লিখেছি, এগুলো সব হচ্ছে আমার লেখা, পুরাটাই হচ্ছে আমার লেখা, কারণ আমি বেসিক্যালি ম্যানুস্ক্রিপ্ট রাইটিংই করি। ডাটা অ্যানালাইসিসও পারি, বাট আমি করতে খুব একটা পছন্দ করি না। এই দেখেন, ইমরাট ফলো করেছি, ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ডিসকাশন অ্যান্ড কনক্লুশন, এবং একটা অ্যাবস্ট্রাক্ট থাকতেই হবে। একটু জুম আউট করলাম। আচ্ছা, এই দেখেন একটা ইন্ট্রোডাকশন লিখলাম, এই জুলাই অভ্যুত্থান নিয়ে, কেন জুলাই অভ্যুত্থান জিনিসটা, কিভাবে কি হয়েছিল, এবং সুইসাইড রিলেটেড বিভিন্ন ইস্যু আমি এখানে নিয়ে এসেছি ইন্ট্রোডাকশনের মধ্যে। এরপর আসছে হচ্ছে মেথড, মেথডের মধ্যে আমি কিভাবে ডেটাটাকে কালেকশন করেছি, এটার ইনক্লুশন ক্রাইটেরিয়া, এক্সক্লুশন ক্রাইটেরিয়া, ডাটাটাকে আমি কিভাবে অ্যানালাইসিস করেছি। আর এই ডাটা অ্যানালাইসিসটা আমি করিনি, এটা আরেকজন করেছে, তিনি মাইক্রোসফট ওয়ার্ডস দিয়ে করেছে, মাইক্রোসফট এক্সেল দিয়ে করেছে, বিভিন্নভাবে আর কি করেছি। এরপর আমাদের ইথিক্যাল পারমিশনটা নিয়েছি, তারপর আসছে হচ্ছে রেজাল্ট। রেজাল্টটা হচ্ছে
আমরা কি পেয়েছি না পেয়েছি রেজাল্টের ক্ষেত্রে দেখেন আমরা একটা ফিগার দেওয়ার চেষ্টা করেছি। এই যে এই ছকটা আবার আমার করা। এই যে এখানে ছকটা আমরা করেছি এইজ, সেক্স, এডুকেশন লেভেল, ম্যারিটাল স্ট্যাটাস, মেথড অফ সুইসাইড, এই জিনিসগুলো এখানে এসেছে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে ডিসকাশন। এটা হচ্ছে ডিসকাশনের ক্ষেত্রে আমরা মূলত আমাদের প্রাপ্ত যে রেজাল্টটা, এই রেজাল্টের সাথে অন্যান্য পাবলিশড পেপারের সিমিলারিটিস, ডিসিমিলারিটিস, এই জিনিসগুলোকে আমরা নিয়ে আসি। এটাই হচ্ছে আমাদের ডিসকাশন পোর্শন। এবং সেই সাথে এই যে আমরা রিসার্চটা, এই রিসার্চটার থেকে আমরা নতুন কি পেলাম এবং এই নতুন যে জিনিসটা পেলাম সেটা আমরা কিভাবে আমাদের ব্যক্তিগত লাইফে ইউজ করতে পারি, অর্থাৎ আমাদের ইমপ্লিকেশন, সেই জিনিসটা আমরা ডিসকাশনে নিয়ে আসি। এবং ফাইনালি স্ট্রেংথ অ্যান্ড লিমিটেশন। আমরা যে রিসার্চগুলো করি এগুলোর কিছু স্ট্রেংথ থাকে যে এটা কেন অন্যান্য রিসার্চের থেকে আলাদা। ফর এক্সাম্পল এটার ক্ষেত্রে যদি দেখেন, টু দ্য বেস্ট অফ দ্য অথর আন্ডারস্ট্যান্ডিং দিস ইজ দ্য ফার্স্ট স্টাডি অ্যাসেসিং দ্য ইম্প্যাক্ট অফ মাস সোশ্যাল মুভমেন্ট অন সোশ্যাল বিহেভিয়ার ইন বাংলাদেশ। অর্থাৎ এই রিসার্চটাই হচ্ছে ফার্স্ট রিসার্চ যেটা হচ্ছে মাস সোশ্যাল মুভমেন্টের পর মানুষের সুইসাইডাল বিহেভিয়ার নিয়ে কাজ করেছে বাংলাদেশে। এটা আমাদের একটা স্ট্রেংথ। এবার আসি লিমিটেশন। লিমিটেশন বিভিন্ন ধরনের হতে পারে, যে আমাদের ডাটা সংখ্যা কম ছিল, রিপোর্টিং বায়াস থাকতে পারে, এই ধরনের বিভিন্ন অনেক ধরনের লিমিটেশন থাকতে পারে। এবং ফাইনালি হচ্ছে কনক্লুশন। আর এই সবগুলার একটা সামারি আমরা লিখি হচ্ছে অ্যাবস্ট্রাক্টে। আমি আপনাদেরকে হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট রাইটিং নিয়ে আলাদা ক্লাস নিব, সেখানে আমি ইন ডিটেলস আরো অনেক কিছু দেখাবো কিভাবে ম্যানুস্ক্রিপ্ট লিখতে হয়। বাট ওভারঅল আপনাদের হচ্ছে এটা ফলো করতে হবে, ইমরাট: ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ডিসকাশন অ্যান্ড কনক্লুশন। আচ্ছা, এবার আসি হচ্ছে রেফারেন্সিং। রেফারেন্সিং এর জন্য বিভিন্ন স্টাইল আছে, লাইক ভ্যানকুভার স্টাইল আছে, হার্ভার্ড স্টাইল আছে, শিকাগো আছে, এপিএ আছে, এএমএ আছে, বিভিন্ন স্টাইল আছে রেফারেন্সিং এর। এবং রেফারেন্সিং আপনি ম্যানুয়ালি করতে পারেন, সফটওয়্যার বেসডও করতে পারেন। আমি অলওয়েজ সফটওয়্যার বেসড করি। সফটওয়্যারের মধ্যে আছে জটেরো অ্যান্ড ম্যান্ডেলাই। ঠিক আছে, আমি জটেরো এবং ম্যান্ডেলাই কিভাবে ইউজ করতে হয় সেটার উপর আমার ভিডিও আছে। আমি আপনাদেরকে সব ভিডিওটা হচ্ছে লিঙ্কে পাঠিয়ে দিব, আপনারা সেখান থেকে হচ্ছে এটা দেখে নেবেন। এবার সেই জার্নাল সিলেকশন, এইটা হচ্ছে আমি পার্সোনালি মনে করি আপনাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, জার্নাল সিলেকশন। জার্নাল সিলেকশনটা হচ্ছে আপনি যে জার্নালে লেখাটা জমা দিবেন এটা কি আদৌ কোনো ভালো জার্নাল নাকি খারাপ জার্নাল। কারণ ওয়ার্ল্ড ওয়াইড অনেক প্রেডেটরি জার্নাল আছে। প্রেডেটরি জার্নাল কি? প্রেডেটরি জার্নাল হচ্ছে যেসব জার্নালকে আপনি টাকা দিলে তারা আপনার যে কোনো রিসার্চ পেপার পাবলিশ করতে পারে। আপনার যদি কোনো প্রেডেটরি জার্নালে লেখা থাকে, আপনি কোনোদিন বাইরের দেশের স্কলারশিপ পাবেন না, কোনোদিন প্রমোশন পাবেন না, ভালো কোনো জব পাবেন না। বেসিক্যালি প্রেডেটরি জার্নাল ইজ ইকুয়াল টু ভাউতাবাজি, ধোকাবাজি। কখনো এটাতে যাবেন না। আপনার একটা জার্নাল সিলেকশনের জন্য আপনি স্কোপাস, পাবমেড অবশ্যই ইউজ করবেন, অর্থাৎ এই ধরনের ইন্ডেক্সড জার্নালগুলোতেই শুধুমাত্র লেখা দিবেন। ফর এক্সাম্পল ধরেন আমি পাবমেটে আসলাম, পাবমেটে এসে আমি আমার নামটা লিখব, সাদিদ হোসাইন। এই দেখেন লেখার পরে আমার পাবলিশড কয়েকটা পেপার আসবে। এই যে একটু আগে আমি একটা পেপার দেখাইলাম, এই যে সাইকো সোশ্যাল চ্যালেঞ্জ, এটা দেখেন, এটা পাবমেটের মধ্যে ইন্ডেক্সড। অর্থাৎ এই জার্নালটা কখনোই প্রেডেটরি জার্নাল, এটা খুবই ভালো একটা জার্নাল। এবং এটা আপনারা এই পাবমেড, স্কোপাস, গুগল স্কলারটা আমি বলছি না, এটাও একটা বলবো একটু পরে। পাবমেড, স্কোপাস, এখানে আপনারা সার্চ দিয়ে তারপর হচ্ছে ফাইন্ড আউট করবেন। এবার আচ্ছা, আপনাদের তো দেখালাম কিভাবে তাহলে পাবমেড সার্চ দিতে হয়। এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনার যে কোনো একটা জার্নালের Q1, Q2, Q3 এরকম তো বিভিন্ন নাম আপনারা আশা করি শুনেছেন। এটা কিভাবে দেখতে হয় সেটা আসলে দেখতে হয় স্কিমাগো। স্কিমাগো হচ্ছে আপনার পুরা জার্নাল এবং কান্ট্রি ওয়াইজ সব র্যাঙ্কিং দেওয়া থাকে। ঠিক আছে, এখানে আপনি যে কোনো একটা জার্নালের নাম সার্চ দিয়ে বের করতে পারবেন যে জার্নালটা কি প্রেডেটরি জার্নাল নাকি ভালো জার্নাল। ফর এক্সাম্পল আমি বিএমজে বিএমজে ইনজুরি এটা দিয়ে সার্চ দিলাম। এই যে এটা হলো বিএমজের ইনজুরি প্রিভেনশন, এইটাই হচ্ছে আমার এই জার্নালটা। এই জার্নালটা আমরা বিএমজের ইনজুরি প্রিভেনশনে পাবলিশ করেছিলাম। এখন দেখি এই জার্নালটা কি জার্নাল, এটা হচ্ছে একটা Q2 জার্নাল। ঠিক আছে, এবং এটা যখন আমি সাবমিট করেছিলাম 2020
মানে যখন এটা আমরা কাজ করেছিলাম এখানে হলো 24 পর্যন্ত 2024 পর্যন্ত ডেটা দেওয়া আছে। তখন পর্যন্ত হচ্ছে এটা Q2 ছিল, তার আগে ছিল হচ্ছে Q1 জার্নাল, এবং রিসেন্টলি একদম আপডেটেড যে ইনফরমেশনটা এই অনুযায়ী এটা এখন আবার Q1 হয়ে গেছে। এইভাবে ধরেন যে কোনো আপনি একটা জার্নালের নাম লিখবেন, নাম লেখার পরে স্কিমাগোতে সার্চ দিবেন, সার্চ দিলে আপনি হচ্ছে সেই জার্নালের র্যাঙ্কিংটা দেখতে পারবেন, এবং এই র্যাঙ্কিং ওয়াইজ অবশ্যই হচ্ছে আপনি জার্নালগুলা সাবমিট করবেন। এবার আসি সাবমিশন প্রসেস। সাবমিশন প্রসেসটা হচ্ছে আপনার একটা কভার লেটার লিখতে হবে এবং জার্নালের সিস্টেম অনুযায়ী সাবমিট করতে। কিছু জার্নাল আপনার মেইলের থ্রুতে সাবমিশন নেয়, কিছু জার্নাল আপনার সাবমিশন নেয় হচ্ছে সফটওয়্যারের থ্রুতে। ঠিক আছে? এখন কিভাবে জার্নাল সাবমিট করতে হয় সেটারও একটা ভিডিও তৈরি করা আছে, সেটা আমি লিঙ্কে দিয়ে দিব। আর ফাইনালি হচ্ছে একটা জার্নাল যখন সাবমিট করবেন এটা পিয়ার রিভিউ হবে, পিয়ার রিভিউ করার পর আপনি হচ্ছে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার হচ্ছে পিয়ার রিভিউ হবে, আপনার কিছু কারেকশন দিবে, কিছু ভুল দিবে, এগুলোর মাধ্যমে আপনার পুরো প্রসেসটা কমপ্লিট হবে। এবং ফাইনালি আপনার একটা পাবলিকেশন হবে। পাবলিকেশন হওয়ার পরে আপনি একটা গুগল স্কলার অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে সেইখানে আপনার সব পাবলিকেশনগুলোকে এক্সপোর্ট করবেন। একটা হলেই এক্সপোর্ট করতে পারবেন। আর বিফোর সাবমিশন আপনার হচ্ছে একটা অর্কিড আইডি খুলতে হবে। অর্কিড আইডিটা কি? এটাই হচ্ছে বেসিক্যালি অর্কিড আইডি। এখানে আমার যত পাবলিশড পেপার আছে সবগুলো হচ্ছে এখানে ইনক্লুডেড আছে, এখান থেকে আমি দেখতে পারবো। এবং এটা হচ্ছে ধরেন গুগল স্কলার, এটা হলো গুগল স্কলার। গুগল স্কলারে ধরেন আমার প্রোফাইলে যদি আমি ঢুকে আমি এখান থেকে দেখতে পারি যে আমার পাবলিশড পেপার কয়টা, আমার পেপারগুলোকে সাইটেশন হয়েছে কয়টা। আমি রিসার্চ ফিল্ডে খুবই নতুন, 2025 থেকে হচ্ছে আমার রিসার্চ এর হচ্ছে যাত্রা শুরু হয়েছে। সো এটাই সবই দেখবেন 25-26 করা, এবং এখন পর্যন্ত আমার সাইটেশন সংখ্যা এখানে আছে 8টা, অ্যাকচুয়ালি 9টা। আর গুগল স্কলার ছাড়াও আপনারা আরেকটা জায়গাতে হচ্ছে আপনাদের সাইটেশন বা সবকিছু দেখতে পারবেন, সেটাকে বলা হচ্ছে রিসার্চ গেট। রিসার্চ গেট হচ্ছে বেসিক্যালি লাইক এ ফেসবুক বাট ফর রিসার্চার। এখানে হচ্ছে আপনারা সব আমার পাবলিশড রিসার্চ দেখতে পারবেন, আমার সাবমিশনগুলো দেখতে পারবেন, এই তো। সো বেসিক্যালি একটা রিসার্চ পেপার একদম পুরা A to Z, অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি চিন্তা করেন এইটার ক্ষেত্রে কি করতে হবে, এটাই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটাতে আমি বললাম বা ক্লাসটাতে আমি বললাম। এখন এটাকে যদি একটা ছোট ফ্লো চার্ট বা কোনো একটা কিছুর মাধ্যমে যদি বলতে চাই, সেক্ষেত্রে ধরেন এটা আমি আরেকবার একটু রিক্যাপিচুলেট করি আপনাদের সাথে। একটা নতুন স্লাইড নিলাম। তাহলে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আপনার হলো পছন্দের একটা টপিক সিলেক্ট করতে হবে। সেই টপিক টপিক সিলেকশন, প্রথমটা হচ্ছে টপিক সিলেকশন। টপিক সিলেকশনের পর আপনার হচ্ছে আইডিয়া জেনারেশন করতে হবে। আইডিয়া জেনারেশন এটা কিভাবে করবেন? আইডিয়া জেনারেশনটা বাই লিটারেচার রিভিউ। আইডিয়া জেনারেশনের পর আপনার হচ্ছে যে টপিকটার উপর কাজ করবেন সেটার উপর একটা প্রোটোকল লিখতে হবে। এই প্রোটোকলটা লেখার পরে আপনি হয়তো ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করবেন অথবা একাডেমিক্যালি আপনার সুপারভাইজারের সাথে কথা বলবেন। প্রোটোকলটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি আইআরবি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করবেন। প্রোটোকলটা নিয়েই জমা দিতে হয়। আইআরবি অ্যাপ্রুভাল হয়ে যাবে। আইআরবি অ্যাপ্রুভালের পর আপনি হচ্ছে ডেটা কালেকশন করবেন। ঠিক আছে? ডেটা কালেকশন করবেন। ডেটা কালেকশন করার পরে আপনি হচ্ছে ডেটা অ্যানালাইসিস করবেন। ডেটা অ্যানালাইসিস করার পর আপনার একটা রেজাল্ট আসবে। রেজাল্ট আসার পরে আপনি হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট লিখবেন। ম্যানুস্ক্রিপ্ট রাইটিং এবং ম্যানুস্ক্রিপ্ট রাইটিং ম্যানুস্ক্রিপ্ট রাইটিং লেখা করার পরে আপনি হচ্ছে আপনার একটা জার্নাল সিলেক্ট করবেন। জার্নাল সিলেক্ট কিভাবে করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম। জার্নাল সিলেক্ট করার পর সেখানে হচ্ছে সাবমিট করবেন। সাবমিট করার পর হচ্ছে আপনার পিয়ার রিভিউ হবে। পিয়ার রিভিউ হওয়ার পরে আপনার হচ্ছে পুরা পেপারটা যদি হয় এটা অ্যাকসেপ্ট হবে অথবা রিজেক্ট হবে। অ্যাকসেপ্ট, যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তখন আপনি এটাকে হচ্ছে গুগল স্কলারে অ্যাড করবেন। গুগল স্কলারে অ্যাড করবেন কেন? কারণ গুগল স্কলারে অ্যাড করলে আপনার সাইটেশন সংখ্যা বা এই জিনিসগুলো আপনি হচ্ছে বুঝতে পারবেন। ঠিক আছে? এটাই হচ্ছে, আমি হলো সেভাবে কোনো করে দেখালাম না ফ্লো চার্টের মতো, বাট ওভারঅল আমি ডট ডট দিয়ে মূলত পুরা প্রসেসটা একদম শর্টকাটে আমি বললাম।
ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।